মাত্র 2,25,000 টাকায় 4 ভ্যালভ লিকুইড কুলড ইঞ্জিনের একটা নেকেড স্পোর্টস বাইক যেটা টপ স্পিড দিবে 140-এর বেশি, অথবা ধরুন একটা ফুল ফেড স্পোর্টস বাইক আরও 10,000 টাকা কমে সেম ইঞ্জিনের সাথে যেটাও টপ স্পিড দিবে 140-এর কাছাকাছি। এখনকার যুগে শুনতে একটু অবাক শোনা গেলেও 2019-20 সালের দিকে বাংলাদেশের মার্কেটে বেনেলি এবং কিউয়ের বাইকগুলো ছিল এরকম প্রাইসে 4 ভ্যালভ লিকুইড কুলড ইঞ্জিনের সাথে। হ্যালো গাইজ, আমি বাইক লাভার ব্যাচেলার, আর আপনারা এখন দেখছেন ব্র্যান্ড হিস্ট্রি সিরিজের সেকেন্ড এপিসোড বেনেলি এবং কিউএ বাইকের বাংলাদেশে হিস্ট্রি নিয়ে। ওকে, এই যে ব্র্যান্ড নিয়ে আমি আজকে কথা বলতেছি, এই ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে ডিসকন্টিনিউড আছে, মানে বর্তমানে কেউ এই বাইকগুলো বাংলাদেশে ইম্পোর্ট করতেছে না। বেনেলি এবং কিউএ দুটো কিন্তু সেম ব্র্যান্ড না, দুটো আলাদা আলাদা ব্র্যান্ড। বেনেলি হচ্ছে একটা ইটালিয়ান ব্র্যান্ড আর কিউএ হচ্ছে একটা হাঙ্গেরিয়ান ব্র্যান্ড। বর্তমানে দুইটা ব্র্যান্ডের বাইকগুলাই চায়নাতে প্রডিউস হয় অ্যান্ড দুইটা ব্র্যান্ডই একই ওনারশিপের আন্ডারে আছে। বেনেলি এবং কিউএ বাংলাদেশে খুবই সম্ভাবনাময় দুইটা ব্র্যান্ড ছিল। একটা ব্র্যান্ড সাকসেসফুল হতে যে বাইক লাগে সবগুলাই বেনেলি এবং কিউএর লাইন আপে ছিল। মেইনলি বেনেলি এবং কিউএর বাইকগুলোর ডিজাইন আসতো বেনেলি থেকে এবং ইঞ্জিন আসতো কিউএ থেকে। বেনেলি এবং কিউএর লাইন আপে 100cc থেকে শুরু করে 165cc পর্যন্ত, কমিউটার বাইক থেকে শুরু করে ক্রুজার, নেকেড স্পোর্টস বাইক পর্যন্ত সবকিছুই ছিল। কমিউটার বাইকের মধ্যে কিউএর আরকেএস সিরিজ খুবই ফেমাস ছিল। যদি নেকেড স্পোর্টসের মতো ফিল চান তাহলে কম প্রাইসে বেনেলি TNT 150 ছিল। একদম প্রপার একটা নেকেড স্পোর্টস বাইক চাইলে বেনেলি 165S ছিল। এর বাইরেও কিউএতে আরও একটা ফেমাস কমিউটার বাইক ছিল কিউএ RKV। এর বাইরেও আরও দু একটা বাইক ছিল, যেমন ধরেন কিউএ ম্যাগনেট, কিউএ RK125। এরকম অনেকগুলো বাইক নিয়ে বেনেলি কিউএ এর প্রপার একটা লাইন আপ ছিল বাংলাদেশে। সবকিছু থাকার পরেও যে জিনিসটা ছিল না সেটা হচ্ছে ভালো ডিস্ট্রিবিউটর। বাংলাদেশে এই বাইকগুলো যারা ইম্পোর্ট করেছে লং টাইম পর্যন্ত কেউই আনেনি। ইম্পোর্টারদের নাম মেনশন করতেছি না, বাট প্রথমে বেনেলি কিউএ এক ইম্পোর্টারের হাত ধরে বাংলাদেশে আসে। তখন পর্যন্ত শুধুমাত্র TNT 150 ছিল বেনেলির লাইন আপের সব থেকে সুন্দর বাইক। এখন আবার এই TNT 150 বাংলাদেশের মার্কেটে এবং বাইরের মার্কেটের জন্য আলাদা ছিল। বাংলাদেশে TNT 150 যেটা আনা হতো সেটা 5 সুইট গিয়ারবক্সের এয়ার কুলড 2 ভ্যালভ ইঞ্জিনের ছিল। বাট পাকিস্তানের দিকে যদি আমরা দেখি তাহলে পাকিস্তানে একটা লিকুইড কুলড ইঞ্জিনের বেনেলি TNT চলতো, যেটার নাম ছিল বেনেলি TNT 150i। ইঞ্জিনটা আলাদা থাকলেও বাকি সব জিনিস TNT 150 তে সেম ছিল। ট্রেলেস ফ্রেম, KTM ডিউকের মতো ডিজাইন, CBS ব্রেকিং, সামনে 100 এবং পেছনে 130 সেকশন টায়ার। বাইকের পাওয়ার কম ছিল, বাট বাইকের ব্যালেন্সিং এবং ব্রেকিং এ কোনো কমতি ছিল না। ফুল ডিজিটাল স্পিডোমিটার, যেখানে আপনার প্রয়োজনীয় সব ডিটেলসই দেখা যায়, অ্যান্ড তার সাথে খুবই সুন্দর একটা প্রাইস ট্যাগ 1,75,000 টাকা। বাংলাদেশের মার্কেটে বেনেলি কিউএর প্রথম যে ডিস্ট্রিবিউটর ছিল তারা 150cc পর্যন্ত মডেলগুলো বাংলাদেশের মার্কেটে আনে। এর মধ্যে ফেমাস যে বাইকগুলো হয়েছিল সেগুলো হচ্ছে কিউএ এর RKS সিরিজ। এখানে RKS 100 ছিল, RKS 125 ছিল, কারণ 100cc এবং 125cc হিসেবে এই বাইকগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভালো সাইজের টায়ার ইউজ করা হতো অ্যান্ড বাইকগুলোতে ডিস্ক ব্রেক ছিল এবং ব্রেকিং বাইট খুবই ভালো ছিল। অ্যান্ড ব্যালেন্সিং এবং পাওয়ার ডেলিভারি এত ভালো ছিল যে এই বাইকগুলো রাইড করে কোনোভাবেই 125cc বা 100cc মনে হতো না। আমার লাইফের ফার্স্ট লং ট্যুর যেটা ছিল ময়মনসিংহ থেকে কক্সবাজার পর্যন্ত, এই ট্যুরে আমার সাথে ছিল কিউএ RKS 125 অ্যান্ড উইথ পিলিয়ন। এই বাইকটাতে আমি পিছনে বসে টপ স্পিড দেখেছিলাম 110 km/h অ্যান্ড সিঙ্গেলে এই বাইকটা থেকে নাকি 122 km/h পর্যন্ত টপ স্পিড দেখা গিয়েছিল। সো বুঝতেই পারতেছেন একটা 125cc কমিউটার বাইক হিসেবে কিন্তু ভালোই পাওয়ারফুল ছিল। বেনেলি TNT 150ও খুবই ফেমাস হয় এর গর্জিয়াস লুকস, ভালো ব্রেকিং এবং ব্যালেন্সিং এর জন্য। আর এর সাথে ফেমাস হয় কিউএ এর RKV সিরিজ। RKV ফেমাস হয় পাওয়ারের জন্য অ্যান্ড ওই টাইমে বাইকে USD সাসপেনশনের জন্য। বাই দ্য ওয়ে, বেনেলি TNT 150তেও কিন্তু USD সাসপেনশনই ছিল। আমার চ্যানেল ঘাটাঘাটি করলে আপনারা অনেকগুলো রিভিউ পেয়ে যাবেন বেনেলি TNT 150 নিয়ে, বেনেলি 165S নিয়ে, RKR 165 নিয়ে, সবগুলা বাইক নিয়ে। 1-2 বছরের মতো মার্কেটের থেকে বেনেলি কিউএ এর বাইকগুলো মার্কেট থেকে ডিসকন্টিনিউ হয়ে যায়। এরপরে আবার নতুন ডিস্ট্রিবিউটরের হাত ধরে আবার বাংলাদেশে আসে এই বাইকগুলো অ্যান্ড এইবার শুধুমাত্র আগের RKS সিরিজ, RKV সিরিজ অ্যান্ড বেনেলি TNT 150 ছিল না, এইবার আরও নতুন কিছু বাইক ছিল। বেনেলি 165S, কিউএ RKR 165, কিউএ এর আরও একটা ক্রুজার বাইক আগে চলতো কিউএ সুপার লাইট 150। নতুন ডিস্ট্রিবিউটর আসার পরে কিউএ কে লাইটটাকে রেখে কিউএ সুপার লাইটটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। এইভাবে বেনেলি এবং কিউএর যে লাইন আপ প্রস্তুত হয়, এই লাইন আপ ছিল একটা ব্র্যান্ড গ্রো করার জন্য পারফেক্ট লাইন আপ। 2019 সালের দিকে বেনেলি 165S বাইকটা যখন আমার হাতে আসে, এইটাই ছিল ফার্স্ট একটা বাইক যেই বাইকটা একদম আমি আগাগোড়া টেস্ট করেছিলাম। অ্যান্ড ওই টাইমে একটা চাইনিজ নেকেড স্পোর্টস বাইক 4 ভ্যালভ ইঞ্জিন সহ আসা, তার উপর আবার লিকুইড কুলড ইঞ্জিন,
তার উপরে আবার এত ভালো পারফর্ম করা এবং এত কম প্রাইসে পাওয়া, এটা ছিল অবিশ্বাস্য একটা বিষয়। ওকে, বাইক লাইন আপ সম্পর্কে আপনাদেরকে আশা করি একটা ধারণা দেওয়া হয়ে গেছে। এখন চলুন বলি এই ব্র্যান্ড এতগুলা বাইক থাকার পরেও বাংলাদেশে কেন ফেল হয়ে গেল এবং বাংলাদেশ থেকে কেন বিদায় নিল। ওয়েল, শুরুতে আপনাদেরকে যেটা বললাম যে বেনলি কিউ এর বাইক ভালো ছিল, বাট বেনলি কিউ বাংলাদেশের মার্কেটে ভালো ডিস্ট্রিবিউটর পায়নি। প্রথম ডিস্ট্রিবিউটর তো বাইক নিয়ে তেমন কোনো এফোর্টই দেয়নি। এরপরে সেকেন্ড যে ডিস্ট্রিবিউটর হয় এই বাইকের, তারা বাইকগুলা নিয়ে হালকা পাতলা এফোর্ট দেওয়া শুরু করে, বাইকগুলা পপুলার হওয়া শুরু করে, এবং যেই মুহূর্তে বাইকগুলা ভালো পপুলার হচ্ছিল তখনকার ডিস্ট্রিবিউটর বাইকগুলো ইম্পোর্ট করা বন্ধ করে দেয় এবং এরই সাথে বেনলি কিউ এর পপুলারিটি বাংলাদেশের মার্কেটে কমতে থাকে। পপুলারিটি কমার তখন যে মেইন রিজন ছিল সেটা হচ্ছে সবাই আন্দাজ করতেছিল যে ভবিষ্যতে পার্টস পাওয়া যাবে না, অ্যান্ড এখন তাই হচ্ছে, স্পেয়ার পার্টস তেমন একটা অ্যাভেলেবল না। ওয়েল, এই দুটো ডিস্ট্রিবিউটর যাওয়ার পরেও নতুন আরও একটা ডিস্ট্রিবিউটর কিন্তু বেনলি কিউ এর বাইকগুলো বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য সাইন করে। পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে যায়, অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, একটা সার্ভিস সেন্টার ওপেন হয়ে যায় আগের বাইকগুলোকে ঠিকঠাক মতো সার্ভিস দেওয়ার জন্য, বাট বেনলি কিউ এর বাইকগুলো আর বাংলাদেশে আসে না। এটা হচ্ছে একটা এক্সাম্পল যে মার্কেট ধরার জন্য শুধু প্রোডাক্ট ভালো হইলে হবে না, ডিস্ট্রিবিউটরে ভালো হইতে হবে। অ্যান্ড আমি আপনাদেরকে সবসময় বলি এরকম বাইক সবসময় অ্যাভয়েড করুন যেটার স্পেয়ার পার্টস মার্কেটে ঠিকঠাক মতো অ্যাভেলেবল না। আমি নিজে আমার অনেকগুলো ভিডিওতে বারবার বেনলি এবং কিউ এর বাইকগুলোকে ভ্যালু ফর মানি বলেছি এবং অনেক মানুষজনকে কিনতেও বলেছি। তো আমার সেই নৈতিক দায়িত্ব থেকে যখন বেনলি কিউ এ বাংলাদেশে ডিসকন্টিনিউ হয়ে যায় তখন আমি আরও একটা ভিডিও করেছিলাম যে ভাই এই বাইকগুলো এখন যাদের কাছে আছে পারলে স্পেয়ার পার্টস কোথাও পেলে কয়েক পিস করে স্পেয়ার পার্টস কিনে রাখুন, এয়ার ফিল্টার এবং অন্যান্য জিনিস যেগুলো রেগুলার প্রয়োজন হয় ওগুলা পারলে এক্সট্রা ব্যবস্থা করে রাখুন বা প্রক্সি খুঁজুন, এবং যদি পারেন বাইক সেল করে দেন। অ্যান্ড ওই টাইমে আমি অনেক বেশি ভ্যালু ফর মানি করতাম, বাট এরকম দুই একটা ব্র্যান্ডের সাথে এরকম কাহিনী হওয়ার পরে আমি এই ভ্যালু ফর মানি শব্দটা বলাই বাদ দিয়ে দিছি। চলুন এখন বলি বেনলি কিউ কিভাবে বাংলাদেশে খুবই সাকসেসফুল একটা ব্র্যান্ড হতে পারতো। ওয়েল, যারা সেকেন্ড টাইম এই বাইকগুলো ইম্পোর্ট করতেছিল বা যে থার্ড টাইম এই ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয় বাংলাদেশে বাইকগুলো আনার জন্য, তারা যদি বাইকগুলো বাংলাদেশের মার্কেটে রাখতো তাহলে সেল কিন্তু খুবই ভালো হতো। TNT 150 খুবই পপুলার একটা মডেল ছিল। TNT 150 এখনও যাদের কাছে আছে তাদের কাছে কমপ্লেন বলতে শুধু একটা জিনিসই শুনবেন যে স্পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে না। এছাড়া কার্বোরেটারের একটা ইস্যু ছিল যেটা পালসারের কার্বোরেটার লাগালে ঠিক হয়ে যেত। চাইনিজ বাইক কম প্রাইসে যখন আপনি কিনবেন মোটামুটি দুইটা একটা ইস্যু থাকবেই। কথা হচ্ছে ওই ইস্যুগুলো সলভ করা যায় কিনা। সবগুলো বাইক ওই টাইমে ভালোই চলতেছিল, সমস্যা হয়ে যায় যখন বাইকগুলোর ইম্পোর্ট বাংলাদেশে বন্ধ হয়ে যায়, শোরুমগুলো বন্ধ হয়ে যায়। ওয়েল, শোরুমগুলো যদি এখনও চালু থাকতো, ডিস্ট্রিবিউশন যদি এখনও চালু থাকতো তাহলে দেখা যেত বেনলি TNT 150 এতদিনে আরও পপুলার হয়ে যেত, কারণ একটা 150cc বাইক যেটাতে ইউএসডি সাসপেনশন আছে, ডিউকের মতো ট্রেলিস ফ্রেম আছে, দেখতে শুনতেও কিছুটা KTM ডিউকের মতো, ওই বাইক যদি আপনি 2 লাখ টাকার নিচে পান তাহলে আপনি কিনবেন না কেন? না কেনার তেমন কোনো কারণ ছিল না। স্পেশালি ওই বাইকের ব্রেকিং এবং ব্যালেন্স খুবই ভালো ছিল। বেনলি 165S এতদিনে এই সেগমেন্টের মোস্ট সেলিং বাইক হয়ে যেত। কিউ RKR 165 কিছু ইস্যু ছিল, ওটা তেমন একটা ভালো স্পোর্টস বাইক ছিল না, বাট তারপরেও দেখা যেত প্রাইজের জন্য মোটামুটি ভালোই চলতো, কারণ দেখতে শুনতে একেবারে খারাপ ছিল না। ইনফ্লেশনের কারণে এতদিনে দেখা যেত যে বাইকগুলোর প্রাইস অনেকটাই বেড়ে যেত, 2,25,000 টাকায় আর বেনলি 165S পাওয়া যেত না, বাট প্রাইসটা বাড়লেও খুব বেশি হলে 2,50,000 বা 2,60,000 টাকা পর্যন্তই যাইতো। RKR এর প্রাইসও তখন থেকে বিবেচনা করলে এখন পর্যন্ত 2,50,000 টাকার আশেপাশেই যেত। আর বেনলি TNT 150 খুব বেশি হলে 2 লাখ থেকে 2,10,000 মধ্যে এখনও পাওয়া যেত যদি বাইকগুলো তখন থেকে এখন পর্যন্ত কন্টিনিউ থাকতো। RKS সিরিজ টক্কর দিত এখন নতুন নতুন লঞ্চ হওয়া পাওয়ারফুল 125cc বাইকগুলোর সাথে। সবগুলো বাইকই লুকস, পারফরমেন্স, ব্রেকিং, ব্যালেন্সিং সব দিক দিয়ে কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য পারফেক্ট ছিল। শুধুমাত্র দুইটা জিনিসই ডিস্ট্রিবিউটরদের করতে হইতো, এক হচ্ছে প্রপার সার্ভিস দেওয়া, দুই হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল রাখা। 2019-20 সালের দিকে যখন আমি বেনলি কিউ নিয়ে অনেক ভিডিও বানাতাম তখন মার্কেটিংয়ের তেমন একটা যুগ ছিল না, কোম্পানির টাকা দিয়ে মার্কেটিংয়ের তেমন একটা বিশ্বাসী ছিল না। তো এখন আপনারা যেরকম দেখেন একটা ব্র্যান্ড মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে প্রায় সব টাইপের কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও চলে আসে ওই বাইক নিয়ে, বাট তখন তেমন না থাকার পরেও আমি যে কটা টেস্ট রাইড মডেল হাতে পাইছি এবং আমি যেভাবে নিজের মতো বাইকগুলা টেস্ট করতে পেরেছি এবং যে পরিমাণে অন্যান্য মানুষদেরও এই বাইকগুলা টেস্ট রাইডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এইটা ওই টাইমে একটু এক্সেপশনালি ছিল। শুধু এবং শুধুমাত্র ডিস্ট্রিবিউটরদের অধৈর্যের কারণেই এই বাইকগুলো বাংলাদেশের মার্কেটে টিকতে পারেনি। বাদবাকি এখন বলা যায় বেনলি কিউ এর বাইকগুলো আবার বাংলাদেশে আসলে আগের যে পপুলারিটিটা ছিল ওই পপুলারিটিটাও কাজে লাগবে। এর পাশাপাশি মানুষের যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই বাইকগুলো কিনে, তাও আবার একবার না দুইবার, সেই ব্যাড এক্সপিরিয়েন্সটাও এই বাইকটার মার্কেটে টিকে থাকার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে।
বেস্ট উইশেস ফর বেনলি অ্যান্ড কিউএ। চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়্যার হেলমেট, রাইড সেফ অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।